আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মানবজাতির কলঙ্ক, গণহত্যাকারী শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র চায় বিএনপি। মুজিববাদী সংবিধান বাতিল করে পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিতের আহ্বান নাহিদ ইসলামের। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক উন্নয়ন জরুরি, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে মতনৈক্য। এ মাসে জুলাই সনদ ঘোষণার বিষয়ে আশাবাদী আলী রিয়াজ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার নয়, শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে 144 ধারা। জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। এবং 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট। সংস্কার ছাড়া শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সন্দিহান ছাত্রদল সহ সমমনার সংগঠনগুলো। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যাকারী শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কখনোই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি ক্ষমা করবে না। দুর্নীতিমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলেও তার আশা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের জন্য কিছু না করে কেউ কেউ জুলাই চেতনাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। এ সময় মির্জা ফখরুল বলেন, শহীদদের জন্য কিছু করতে না পারলে তাদের রক্তের ঋণ শোধ হবে না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। বিএনপি দুর্নীতিমুক্ত উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। বলেন, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন গড়তে চায় বিএনপি। আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনে বিএনপির পক্ষ থেকে বিশেষ ফান্ড তৈরির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। 72-এর সংবিধান বাতিল করে রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদী সংবিধানকে বাতিল করে পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। দুপুরে রাঙামাটি জুলাই পদযাত্রা শেষে পথসভায় নাহিদ এসব কথা বলেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম অশান্ত রেখে একটি অপশক্তি ফায়দা লুটতে চাইছে বলে অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর তথ্য ও চিত্রে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয় এনসিপির এই পদযাত্রা। শহরের প্রধান সড়ক ঘুরে বনরূপা সিএনজি চত্বরে এসে শেষ হয় পদযাত্রা। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। রাঙামাটির
অনেক ভালোবাসার মানুষ। এনসিপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্ত রেখে একটি অপশক্তি ফায়দা লুটতে চাইছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমরা বলবো পাহাড় থেকে সমতলে, আপনারা বলবেন লড়াই হবে একসাথে। পাহাড় থেকে সমতলে সৌহার্দ্য এবং ইনসাফের রাজনীতিকে আনবো, এবং আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা। যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন জ্বলিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার লড়াই হতে পারে না। আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে। এ সময় নাহিদ ইসলাম বলেন, এনসিপি এমন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। আমরা সকল বিভেদের উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। আপনাদের রাঙামাটির নেতা এমএন লারমা সে ৭২ সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। পদযাত্রা ও পথসভা ঘিরে শহরে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় পদযাত্রা। পরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন এনসিপির নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় মানুষের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য মন্ত্রণালয় স্থানীয় বাসিন্দাদের মাঝে গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বান্দরবানের জেলা প্রশাসক শামীমারা রিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তার দপ্তর নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য ৩ জেলায় বান্দরবান শহর শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে যদি শান্তি প্রতিষ্ঠানের মতো করা যায়। এবং সেই জন্য আমাদের স্বল্প সময়ে আমরা সবকিছু করতে পারবো না, আপনারা বুঝতেই পারছি, কিন্তু আমরা শুরু করে দিয়ে যেতে চাই যাতে করে কিছু সময়ের মধ্যে, আগামী কিছুদিনের মধ্যে যেন শান্তি পুরোপুরি ফিরে আসে, একটা সহাবস্থান নিশ্চিত হয়। রাজনৈতিক দলগুলোর মাঠের চিত্র আর ভেতরের চিত্র এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এএসএম জাহিদ হোসেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশের স্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মাঠের চিত্র যাই থাকুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে। কর্মসূচি দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্য কতটুকু হবে তা এখনই বলা সম্ভব নয়। ২১ জুলাই পেশাজীবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পতনের আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অনেক মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল আজকের অর্জন। কাজে এটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। জাতীয় নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল আছে, ওনারা ওনাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবেন এবং যখন নির্বাচন আসবে তখন দেখতে পাবেন যে এই নির্বাচনে সবাই যার যার কর্মসূচি নিয়ে কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে। এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না। তা মাঠে দেখছেন, ভিতরের চিত্র কিন্তু কোনো অবস্থাতে এইরকম আছে বলে আমি বিশ্বাস করি না।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ২ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ২৩ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এদিন ৭ মামলায় মোট ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ যে সকল আসামিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে যে অভিযোগ আনা হয়েছে সেখানে একটা হতে পারে, একাধিক হতে পারে। এই মিসকেসে তাদের তদন্তকে ফ্যাসিলিটেট করার জন্য এইসব মিসকেসগুলো আমরা ফাইল করি। এটা হলো তদন্তকে ফ্যাসিলিটেট করা। এই জন্য এই মামলায় কতজন আসামি, তাদেরকে কি করা হলো না করা হলো, এটা ট্রাইব্যুনাল দেখবেন না। যখন ফ্রেশ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তখনই তার নামে আইসিটি বিডি মামলার মাধ্যমে ফ্রেশ কেস ফাইল হলো বাই ফাইলিং এ ফর্মাল চার্জ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার করা হচ্ছে না, শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখান থেকে পর্যায়ক্রমে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। ওই ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই আইনশৃঙ্খলা বাহিনীর অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলার পর থেকেই অনেকটা আতঙ্কিত গোপালগঞ্জের ১৩ লাখ বাসিন্দা। গত বুধবার থেকে কারফিউ আর ১৪৪ ধারার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। ওই ঘটনায় ৪ মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ ৩,০০০ মানুষকে। গ্রেফতার করা হয়েছে ৩ শতাধিক, যার মধ্যে ৯ জন শিশুও রয়েছে। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া অনেক পুরুষ। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, গণগ্রেফতার নয়, কেবলমাত্র দোষীদেরকেই ধরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায় করলে সে গ্রেফতার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না করে। গণগ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার করা। শিশু আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নেই। 18 বছর হয়েছে শিশু। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেপারে যে টাকাটাকি কারা করতেছে। তিনি জানান, বিশেষ পরিস্থিতির কারণে ওই সময়ে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে, তাই দ্রুতই তুলে নেওয়া হবে ১৪৪ ধারা। আপনি কি গোপালগঞ্জে গেছিলেন? আপনি স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনেন। আমি তো দেখলাম অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে। কারফিউ দিয়েছিলাম তো, আগে তো কারফিউ উঠে দিচ্ছে এই জন্য। এখনকার কথা ১৪৪ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে দেশে নির্বাচন সম্ভব নয়। জামাত সহ অনেক রাজনৈতিক দল দাবি করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে। আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হতো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে সেনাবাহিনী কর্মকর্তা নির্বাচনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সেনা সদরে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করে তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাদারিত্ব, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার সততা, আনুগত্য, প্রযুক্তিগত যোগ্যতার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, যারা সৎ, নীতিবান ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম তারাই উচ্চতর পদে উন্নীত হওয়ার দাবিদার। এ সময় দেশের স্বাধীনতার রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। 29 জুলাই ঘোষণা করা হবে ডাকসু নির্বাচনের তফসিল। ভোট হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। দুপুরে সিলেট ভবনে একথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। তবে সংস্কার না করে ডাকসু নির্বাচন দিলে তা শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে এ নিয়ে সন্দিহান ছাত্রদল সহ সমমনা ছাত্র সংগঠনগুলো। ছাত্র সংগঠনগুলোর আরেক অংশ ছাত্র দলের সংস্কার প্রস্তাবকে অযৌক্তিক দাবি করেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। 1971 সালের 2 মার্চ এই অপরাজয় বাংলার পাদদেশে বটতলায় ডাকসু নেতাদের নেতৃত্বে প্রথম উড়েছিল স্বাধীন বাংলার পতাকা। 24 জুলাই বিপ্লবে ফেসিবাদের পতন হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিল ছাত্র সংগঠনগুলো। ডাকসুর তখনকার বিপি আমানুল্লাহ আমানদের প্রতিরোধের মুখে মাথা নত করতে বাধ্য হয়েছিল স্বৈরাচার এরশাদ। আমান খোকনের পর 29 বছরের অচলাবস্থা কাটিয়ে 2019 সালে নুরুল হক নূরের বিপি হওয়ার মধ্য দিয়ে সচল হয় ডাকসু। এরপর 5 বছর নিষ্ক্রিয়। অবশেষে 29 জুলাই তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারও সচল হতে যাচ্ছে ঐতিহাসিক এই ছাত্র সংসদ। 2024-25 সেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে। আমরা চাই তাদেরকে এই ভোটার তালিকায় ইনক্লুড করতে। জুলাই অভ্যুত্থানের সাথে শৃঙ্খলা বিরোধী কাজে যারা জড়িত ছিল তাদের একটা ইস্যু আছে, সেটা সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি। উপাচার্যকে পদাধিকার বলে ডাকসুর সভাপতি ও প্রভোস্টকে হলের সভাপতি রাখার পক্ষে নয় ছাত্রদল। এসব পদে সরাসরি ভোট চান তারা। আমরা চাইছি যে সভাপতি পদটির জন্য অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। আমরা যে সংশোধিত সর্বশেষ যে গঠনতন্ত্র পেয়েছি সেখানে সেটি রাখা হয়নি। আমরা আশা করি এখনো যে সময়টি আছে, তার আগে একটি সিন্ডিকেট সেবা হওয়ার কথা আছে, সেটি হলে তারা আমাদের এই সকল ছাত্র সংগঠনের এই যৌক্তিক দাবির পক্ষে এই আশার তারা প্রতিফলন ঘটাবে। এই যুক্তির সঙ্গে দ্বিমত জানিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, উপাচার্য ও প্রভোস্টকে সভাপতি রাখা না হলে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে না। ওনারা জাতীয় নির্বাচন চায় দ্রুত, আর ডাকসু নির্বাচনের পরিবেশ ওনাদের কাছে নাই। জাতীয় নির্বাচন হলে ওনারা ভাবতেছে ওনারা ক্ষমতায় আসবে, এরপরে ছাত্রলীগ স্টাইলে পুরো বিশ্ববিদ্যালয় দখল করে ফেলবে। এটা সাধারণ শিক্ষার্থীরা বোঝে। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও কার্যকর ছাত্র সংসদ না থাকায় উপেক্ষিত রয়ে গেছে তাদের নানা দাবি দেওয়া। 29 জুলাই যে তফসিল ঘোষণা করা হবে তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এমন একটি ডাকসু নির্বাচিত হবে যেটি হবে প্রাণবন্ত, যার মাধ্যমে শিক্ষার্থীরা ফিরে পাবেন তাদের কথা বলার প্ল্যাটফর্ম, তাদের ন্যায্য অধিকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমত হলেও ঐকমত্য কমিশনের সংলাপে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবে না বলে জামাত এবং এনসিপি মত দিলেও দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। তবে এ মাসে জুলাইয়ের সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ। ইয়াসিন রানার রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 15তম দিনের সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপ শেষে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ জানান, সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রশ্নে একমত। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদে স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী কমিশন। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে
দেয়া হয়েছে। বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করতে দলের অবস্থান তুলে ধরে এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য নির্বাচিত করার জন্য একটা বাছাই কমিটি হবে 5 থেকে 7 সদস্যের কিংবা 11 সদস্যের, এবং সেই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় দলের কাছ থেকে নাম প্রস্তাব নেবে এবং সেটা পরবর্তীতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা চূড়ান্ত হবে। আর পুরনো পদ্ধতির বদলে প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা বলছে জামায়াত ইসলামী। আমরা এই যে সব পরিবর্তন চাচ্ছি কেন, পার্লামেন্টে ভোটিং সিস্টেমে, এখানে তো একটা মিসট্রাস্ট আছে, যেটা প্র্যাকটিক্যাল কারণে এটা হয়েছে। এই জন্য অন্তত 5টি বছর 10টি বছর আমরা যতটা স্বচ্ছতা করা যায়, যতটা ছিদ্র বন্ধ করা যায় সেদিকে আমরা যাব। আমরা সব ভালো হয়ে যাই, আমরা যদি ডেমোক্রেটিক হয়ে যাই, আমরা যদি অনেস্ট হয়ে যাই, দেন উই ক্যান রিভাইজ অ্যাগেইন। এটা তো কোনো বেদবাক্য বা কোরআন না যে আপনি চেঞ্জ করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দেয়া প্রস্তাব দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানাবে বিএনপি। একই সাথে দলীয় প্রধান চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন বলেও মনে করে বিএনপি। সরকারি দল, বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে, সেটার অপশন আছে, এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে। সেই শর্ট লিস্টিংটা কিভাবে ঐকমত্যে আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে। যদি ওইভাবে ঐকমত্যে আসা না হয় তারপরে র্যাঙ্ক চয়েস ভোটিং এর ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে, সেইটা নিয়েই বোধহয় মেইনলি আলোচনাটা করতে হবে। তো এখানে সবাইকে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয়। এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না, এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। এ মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেখা মাত্র গুলির কথা মনে আছে। গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠক থেকে আসে এমন হঠকারী সিদ্ধান্ত, যার ফলশ্রুতিতে 2024-এর এই দিন থেকে সান্ধ্য আইন জারি করে সরকার। 20 জুলাই রাতেই আটক করা হয় জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। সেদিন কারফিউ উপেক্ষা করেই ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বাড্ডারামপুর এবং উত্তরায় রাজপথে নামে বৈষম্য বিরোধীরা। আদিন সজীবের রিপোর্ট। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটার সাইটও আছে। পুলিশ বা বিজিবির গাড়ি ছিল, তো গাড়িতে ওঠানোর পর আমাকে 3-4 স্তরে কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেওয়া হয়, আমাকে হ্যান্ডকাফ করানো হয়। 20 জুলাই 2024, উদ্বেগ উৎকণ্ঠার দিন। মধ্যরাত থেকে সেনা মোতায়েন করা হয়, শুরু হয় কারফিউ। কিছুটা ভয়ভীতি ছড়িয়ে পড়ে চারিদিকে, কোথায় কি হয় সেদিকেই চোখ ছিল গোটা বাংলাদেশের। তবে আটকে রাখা যায়নি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। বৈষম্য বিরোধীদের যৌক্তিক আন্দোলনে গুলি হামলা চালালে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশেই। জীবন বাজি রেখে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বাড্ডারামপুরা এবং উত্তরায় রাস্তায় নামে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জানান দেয়, বাধা দিলেই বাঁধবে লড়াই, এ লড়াইয়ে জিততে হবে। রাতেই খবর, আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। সেই খবরও মেলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে এবং আঘাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। ক্রমেই ফুঁসে ওঠে মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সাধারণ একটা আন্দোলন রূপ নেয় জুলাই বিপ্লবে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে সংস্কার করা সবকিছুই জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাজধানীতে বন বিনাশ, বনায়ন, অর্থনীতি এবং বন নির্ভর মানুষের সুরক্ষা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, এমন একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে রাষ্ট্র আর আগের দিনে ফিরে যাবে না, কোনো অনিয়ম করার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন কমিশনের করা কিছু কিছু সংস্কার শিগগিরই দৃশ্যমান হতে শুরু করবে।
সব প্রত্যাশা শুধু এই 1.5 বছরকালীন অন্তর্বর্তী সরকারের কাছে কেন, সবকিছু কেন তারা মনে করছেন যে এত বছরের বঞ্চনা সেটাই 1.5 বছরের মধ্যেই পেতে হবে। কিছু কিছু কাজ শুরু করছি, কিছু কিছু সংস্কারের প্রস্তাব রেখে যাচ্ছি, যাবার সময় সেগুলোকে এক জায়গায় প্রকাশ করে যাব। সব মন্ত্রণালয় সবখানে যতগুলো কাজের উদ্যোগ নিয়েছি এবং সম্পন্ন করেছি এবং ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি। রাষ্ট্রীয় ব্যবস্থার দিক থেকে আমি মনে করি না আমরা আগের যুগে ফিরে যাব। রাতারাতি জ্বালানির আমদানি নির্ভরতা কমানো যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, সরকার অভ্যন্তরীণ সম্পদেরও সুষ্ঠু ব্যবহার করতে চায়। রাজধানীর বনানীতে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এমচম আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। জানান, টেকসই বিনিয়োগ এবং উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মনোযোগ দিচ্ছে সরকার। এক প্রশ্নের উত্তরে আমেরিকার বাড়তি শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ না ছড়াতে আবারও আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। এই পরিস্থিতিতে ইতিবাচক সমাধানের জন্য সরকার নানা পক্ষের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। আমদানি নির্ভর যে একটা জ্বালানি খাত আমাদের আছে, সেখান থেকেও রাতারাতি উত্তরণ সম্ভব না, কিন্তু সেখান থেকে আমরা কেমন করে শিফটটা একটু রিনিউয়েবলের দিকে যেতে পারি, সেজন্য সরকার অতি সম্প্রতি রিনিউয়েবল এনার্জি পলিসিটাকে পাশ করেছেন এবং সেখানে সরকার বেশ একটা টার্গেট, অ্যাম্বিশিয়াস টার্গেটই রেখেছে যে 2030 সালের মধ্যে যত এনার্জি আমরা প্রডিউস করি তার 30% আমরা রিনিউয়েবল সোর্স থেকে করব। একটি মহল ক্ষমতা উপভোগ করার জন্য নির্বাচন পেছানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। জিয়া পরিবারের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন। নীরব বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই এর অজুহাতে জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, জুলাই ঐক্য ধরে রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। আপনারা এই জুলাই আগস্টের দাবিদার হয়ে আজকে আপনাদের জুলাই আগস্টকে আপনাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আজকে আপনারা বিএনপির বিরুদ্ধে আজকে আপনারা মিথ্যাচার করছেন। তারেক রহমান যদি আন্দোলনের হার না ধরত তাহলে কিন্তু আমরা শেখ হাসিনার পতন করাতে পারতাম না। জামাত ইসলামী দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। গয়েশ্বর রায় বলেন, জামাতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, এটি জামাত সহ্য করতে পারছে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। যারা বেসিক 71 সালকে স্বীকার করে না, যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয় না, তাদের কথা শোনা, গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই। আওয়ামী লীগ নাই, আমি বিএনপি থাকবো না, 71-এর রাজাকাটার ব্যবসা লাগবো আর এটা না মানবো, এ বেঁচে থাকতে হবে নাকি? অসম্ভব। রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানালেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। বিআরটিএতে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে এসে তিনি একথা বলেন। বিগত সরকারের আমলে কি হয়েছে সেটির প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে দিনে রাতে নিয়মিত অভিযানের উপর জোর দেন বিআরটিএ চেয়ারম্যান। বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতে চালানো হবে অভিযান। তবে অভিযানে বেশিরভাগ বিআরটিএর গাড়িতে মেলেনি কোনো কাগজপত্র। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, কাগজ না পাওয়ার সব গাড়ির বিরুদ্ধেই মামলা করা হবে, তবে চালকদের দাবি কর্তৃপক্ষ কাগজ না দিলে তাদের কিছু করার নেই। বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়েও বিস্তর অভিযোগ করেন চালকরা। এ বিষয়েও খোলামেলা কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান।
আমাদের নিবন্ধিত যে বাসের সংখ্যা, সেই সংখ্যার চেয়ে কিন্তু আসলে রিয়েলিটি হচ্ছে অনেক বেশি বাস চলছে এবং অনেক আছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা কিন্তু শুরু করেছি শুদ্ধ অভিযান। দীর্ঘদিনের একটা জঞ্জাল, আপনারা জানেন, এই দীর্ঘদিনের জঞ্জাল তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট উই আর ট্রাইং টু রিজলভ অল দি প্রবলেমস এক্সিস্টিং ইন আওয়ার কান্ট্রি। একবারে তো আমি একদিনই সবকিছু পারবো না। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসি এর নির্বাচনের ফলাফল বাতিলের ষড়যন্ত্র করছে একটি পক্ষ। এই নির্বাচনে আফরোজা মোয়াজ্জেম প্যানেল সর্বাধিক পদে বিজয়ী হয়েছে, যদিও সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন মহিদুদ্দিন মুকিত প্যানেলের প্রার্থীরা। 16 জুলাই অনুষ্ঠিত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে 92 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল প্রকাশের পর সময় পেরিয়ে যাওয়ার পরও নিয়ম বহির্ভূতভাবে একটি আপিল গ্রহণ করায় এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যা ভোটারদের মতামতকে অগ্রাহ্য করার অপচেষ্টা বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট দুই প্যানেল ফলাফল বাতিলের চেষ্টাকে সিন্ডিকেটের ষড়যন্ত্র হিসেবে মনে করছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্ষা মৌসুমে গ্রাম বাংলায় বাঁশের তৈরি ফাঁদ দিয়ে খাল, বিল ও জলাশয়ে মাছ ধরার ধুম পড়ে যায়। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয় চাই। পিরোজপুরের হাটগুলো জমে উঠেছে মাছ ধরার এসব উপকরণের বেচাকেনায়। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। বর্ষায় নদীসহ বিভিন্ন পুকুর পানিতে ভেসে গেলে সেখানকার মাছ প্রবেশ করে খালবিল সহ আশেপাশের জলাশয়ে। তখন মাছ ধরতে মেতে ওঠে গ্রাম বাংলার মানুষ। বাঁশের তৈরি চাই বা ফাঁদ দিয়ে মাছ ধরার ধুম পড়ে যায়। পিরোজপুর জেলা সদর, নাজিরপুর, নেসারাবাদ সহ বিভিন্ন উপজেলার হাট বাজারে জমে উঠেছে চাই বেচাকেনা। প্রতি হাটে 2 থেকে 3 হাজার চাই বিক্রি হয়। 4,500 বর্তমানে আমাদের জলপানি বেশি, এর জন্য এখন মানুষ কাজে কম নয়। চাই বানানোর কারিগররা জানান, এক একটি চাই তৈরিতে সারাদিন লেগে যায়। আকার ভেদে এক একটির দাম পড়ে 200 থেকে 500 টাকা। বাঁশের তৈরি এক একটি চাই ব্যবহার করা যায় 1 বছর। নিজে হাতে বুনানোর পরে আমরা এটারে চাট পার তৈরি করে বাজারে নিয়ে আসি। আমি ধরেন এই 1700-1800 চাই বানাবো, এই পিরোজপুরে বিক্রি করবো এবছরে। এই দিয়ে আমাদের সংসার চলে। দীর্ঘ 10 বছর আমরা এই কাজ করে আসছি। তবে জমিতে কীটনাশক ব্যবহারের কারণে খালবিলে কমেছে মাছ, ফলে মাছ ধরার এসব ফাঁদের চাহিদাও কমে এসেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানালেন জেলার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। পিরোজপুরে চাই তৈরির পেশায় জড়িত কয়েকশো পরিবার। প্রতি মৌসুমে চাই বিক্রি করে প্রতিটি পরিবার প্রায় 2 লাখ টাকা আয় করে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ঝালকাঠির ভাসমান পেয়ারা হাট এক অনন্য সংস্কৃতি অর্থনৈতিক কার্যক্রমের উদাহরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুল ওয়াহাব সাইদানি। সকালে ঝালকাঠির বিখ্যাত ভাসমান পেয়ারা হাট ও বাগান পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। বলেন, আলজেরিয়ায় পেয়ারা উৎপাদন হয় না, বাংলাদেশ থেকে পেয়ারা আমদানি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। রাষ্ট্রদূতের এই সফরে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানও উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। মিরপুরের প্রথম টি-20তে বাংলাদেশকে 111 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ইনিংস শুরু করতে নেমে তাসকিনের বলে স্যাম আইয়ুব বিদায় নেন দলের 18-তে। এরপর 32-এ মোহাম্মদ হারিসকে ফেরান মেহেদী হাসান। স্বাগতিক বোলারদের দাপটে মিডল অর্ডারের সুবিধা করতে পারেনি সফরকারীরা। 40 থেকে 46 এই 7 রানের মধ্যে আরও 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। 46 রান তুলতে অতিথিদের বিদায় নেন 5 ব্যাটার। 34 বলে 44 করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করছিলেন ফখর জামান, কিন্তু 110 রানে বেশি তুলতে পারেনি তারা।
আনুষ্ঠানিকভাবে পাঠকদের জন্য উন্মোচিত হল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের আত্মজীবনীমূলক গ্রন্থ তীর ধনুকে বাঁচিমান। বিকেলে ইন্টারকন্টিনেন্টাল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন দেশি বিদেশি ক্রীড়া ব্যক্তিরা। বইটিতে কাজী রাজিবউদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবন এবং বাংলাদেশের আর্চারি খেলার উত্থান ও প্রসারে তার অসামান্য অবদানের চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া এটি আর্চারির ক্ষেত্রে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন ক্রীড়া পাঠকরা। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। লিওনেল মেসির ম্যাজিকে মেজর লিগ সকারে আবারও বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। জমজমাট এক ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে 5-1 গোলে বিধ্বস্ত করে লিওনেল মেসির দল। তবে খেলার শুরুতে আলেকজান্ডার হ্যাক গোল করে এগিয়ে দেন রেড বুলসকে। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। তাতে গোল বন্যায় ভেসে যায় নিউ ইয়র্ক রেড বুলস। 24 মিনিটে মেসির চমৎকার পাস থেকে সমতা ফেরান জর্দি আলবা। মেসি নিজে করেন 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেন। মেসির মতো জোড়া গোল করেন টেলাস্কো সেগোভিয়া। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে 21 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমে উঠে এলো ইন্টার মায়ামি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মানবজাতির কলঙ্ক গণহত্যাকারী শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র চায় বিএনপি। মুজিববাদী সংবিধান বাতিল করে পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিতের আহ্বান নাহিদ ইসলামের। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক উন্নয়ন জরুরি মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে মতনৈক্য। এ মাসে জুলাই সনদ ঘোষণার বিষয়ে আশাবাদী আলী রিয়াজ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মামলায় গণগ্রেপ্তার নয়, শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে 144 ধারা। জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক পলক সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। এবং 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট। সংস্কার ছাড়া শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সন্দেহান ছাত্রদল সহ সমমনা সংগঠনগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।